হ্যালো ভিউয়ার্স, তোমাদের প্রত্যেককে জব লেসেন্স ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। তোমরা যারা যারা ক্লাসগুলো করছো, এই গত 3টে ক্লাস হয়ে গেছে তোমরা জানো। তো আমরা কি করছি, আমরা যেটা করছি একদম ম্যাথ বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখবো। তার প্রিপারেশন আমরা করছি। তো এটা দেখতে পাচ্ছ 4 নাম্বার ক্লাস। তো 4 নাম্বার ক্লাস মানে এর আগে 3টে ক্লাস হয়ে গেছে। তো অবশ্যই তোমরা এর আগের ক্লাসগুলো দেখবে, কারণ এর আগের ক্লাসগুলো না দেখলে আজকের ক্লাসটার সাথে কিন্তু প্রত্যেকটার সাথে লিঙ্ক আপ থাকবে, কারণ এগুলো পরপর সিরিয়ালি রয়েছে। তাই তোমাদের কী হবে, পুরোপুরি আইডিয়াটা হয়ে যাবে। এই কারণে তোমাদের রিকোয়েস্ট, তোমরা আগের ক্লাসগুলো দেখো। তো আজকে আমরা কোথা থেকে শুরু করব? কো প্রাইম নাম্বার। তো কো প্রাইম নাম্বার আমরা কোনগুলোকে বলবো, বা এর বৈশিষ্ট্য কী, এর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কী কী আছে। তো এর আগে আমরা দেখেছি কি প্রাইম নাম্বার, গত ক্লাসে আমরা প্রাইম নাম্বার দেখেছিলাম, প্রাইম নাম্বার পর্যন্ত দেখেছিলাম। তো প্রাইম নাম্বার কোনগুলোকে বলবো? যার আমরা বলবো সেগুলোকে যে নাম্বারের যে ফ্যাক্টর বা গুণনীয়ক কটি, কেবলমাত্র 2টি গুণনীয়ক। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি মার্ক করছি, এই যে যখন কেবল 2টি ফ্যাক্টর থাকবে সেগুলোকে আমরা কে বলবো? প্রাইম নাম্বার। তো প্রাইম নাম্বার নিয়ে আশা করি তোমরা গত ক্লাসে যারা দেখেছো তোমরা বুঝে গেছো। তো প্রাইম নাম্বার কোনগুলোকে আমরা বলবো? প্রথম প্রাইম নাম্বার কোনটি? 2। নাম্বার সিস্টেমের প্রথম যে প্রাইম নাম্বার কত? 2। এবং সেটা কিন্তু ইভেন প্রাইম নাম্বার। কেমন? এটা হচ্ছে ইভেন প্রাইম নাম্বার। তো এরপরে রয়েছে 3, 5, 7, এইভাবে আমরা দেখেছিলাম প্রাইম নাম্বার কোনগুলো বলে। তো এটা নিয়ে আমি আর নতুন করে কিছু আলোচনা করছি না। তাহলে আমরা দেখলাম কি প্রাইম নাম্বার আমরা গত ক্লাসে শিখেছিলাম, আজ শিখব কো প্রাইম নাম্বার, যেটাকে বাংলায় বলছে সহ মৌলিক সংখ্যা বা সহ অভাজ্য সংখ্যা। আমি যদি ধরি যে সংখ্যা কো প্রাইম না, মানে বুঝতেই পারছো, জোড়ায় থাকবে। প্রথম কন্ডিশন কি থাকবে? জোড়ায় থাকবে। কেমন? জোড়ায় বা পেয়ারে থাকবে। পেয়ারে থাকবে। ধরো এই জোড়াটা, ধরো আমি ধরলাম এ এবং বি। কেমন? এ এবং বি হচ্ছে দুটো সংখ্যা। তো এ এবং বি এই সংখ্যা দুটোর কি ধরনের গুণ থাকতে হবে? প্রথমত থাকতে হবে এ এবং বি এর এইচসিএফ কত হবে? এইচসিএফ, যেটাকে আমরা বলছি কি গসাগু। গসাগু বা হায়েস্ট কমন ফ্যাক্টর কত হবে? 1 হতে হবে। মানে এই দুটো এ বি যে সংখ্যা, এই দুটো সংখ্যার এইচসিএফ বা গসাগু হতে হবে 1। 2 নম্বর কন্ডিশন কি থাকতে হবে? 2 নম্বর কন্ডিশন হলো এই যে সংখ্যা দুটো, এই এ এবং বি, এই সংখ্যা দুটি, এই সংখ্যা দুটি, ধরো এই সংখ্যা দুটি, যে এ এবং বি দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা যদি দুটি যদি ধরো এই প্রাইম নাম্বার না হয়, প্রাইম দুটি, এই বি সংখ্যা দুটি প্রাইম নাম্বার না হলেও হবে। মানে আমি যেটা বলতে চাইছি, এ এবং বি এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা যদি প্রাইম নাম্বার না হয় তাহলেও কিন্তু হবে। 3 নাম্বার, এ এবং বি এর মধ্যে যে কোনো যে কোনো একটি যদি প্রাইম নাম্বার হয়, এ এবং বি এর মধ্যে যে কোনো একটি প্রাইম নাম্বার হলেও হবে। আবার আমি যদি বলি দুটো নাম্বারই যদি ধরো প্রাইম নাম্বার নয়, আচ্ছা আমরা এটা প্রথমে লিখেছি দুটো নাম্বার প্রাইম নাম্বার, আবার এখানে লিখতে পারি এ এবং বি দুটোই প্রাইম নাম্বার হলেও হবে। তো আমি যে এই জিনিসটা লিখলাম, এর একটু উদাহরণগুলো দিই। ধরো আমি লিখতে পারি এই যে জোড়ায় আমি লিখতে পারি কি এ এবং বি, এ এবং বি এর এসএফ কত হবে? 1। আমি যদি এখন ধরো এখানে লিখি, ধরো আমি নিলাম 4 এবং 9, 4 এবং 9। এবার 4 আমি 4 9 এর যদি আমি গসাগু বার করি কত হবে দেখো? এখানে কত যাবে? 2 3 4 কিছুতেই যায় না। তাহলে 1 দিয়ে 4 একে 4, 9 একে 9। তাহলে আমার কত হচ্ছে? আমার হচ্ছে এইচএফ, যেটা বলছি এইচএফ কত?
1 হচ্ছে, বা আমরা এটাও করতে পারি 4 1 ইন্টু 4, আর 9 হচ্ছে 1 ইন্টু 9। তাহলে দু ক্ষেত্রে কি কোনটা কমন যাচ্ছে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর একমাত্র 1 থাকছে, এখানে 1, তাহলে কমন থাকছে কি 1। তাহলে আমরা কি দেখলাম, এ এবং বি এর এইচসিএফ কত থাকছে? 1। আবার এইখানটায় দেখো, এই যে 2 নাম্বার যে কন্ডিশন দিয়েছি, এ এবং বি এর মধ্যে দুটি প্রাইম নাম্বার না হলে হবে। তো আমরা কি দেখলাম, এই 4 কি একটা 4 কি প্রাইম নাম্বার? নিশ্চয়ই নয়, কারণ 4 এর ক্ষেত্রে আমরা দেখেছি কি, 4 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ধরো এখানে 4 এর ফ্যাক্টর কোনগুলো? 1, 2, 4, অর্থাৎ দেখো 2 এর বেশি ফ্যাক্টর আছে, তাহলে 4 তো নিশ্চয়ই কোনো মৌলিক সংখ্যা নয়। আবার 9 এর দেখো, 9 এর হচ্ছে 1, 3, 9, এখানেও দেখো 2 এর বেশি রয়েছে, তারপরে 3টি রয়েছে, 3টি ফ্যাক্টর রয়েছে, তার মানে এখানে 9টাও কিন্তু মৌলিক সংখ্যা নয়। কিন্তু এই দুটো পেয়ারের যখন চলে আসছে 4 এবং 9, আমরা এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো কো প্রাইম নাম্বার। তার মানে আমরা এখানে প্রথম যেটা দেখলাম যে এ এবং বি এর এইচসিএফ গসাগু অবশ্যই 1 হতে হবে। এখানে 4 9 এর জায়গায় এখানে যদি 1 এবং 2 হতো তাহলে কিন্তু আমরা নিতে পারতাম। যদিও বা 1 কোনো মৌলিক সংখ্যা নয়, কিন্তু আমাদের কন্ডিশন যেটা রয়েছে, এই যে এ এবং বি সংখ্যা দুটি প্রাইম নাম্বার না হলেও হবে, এখানে কিন্তু আমরা উদাহরণ হিসাবে নিতে পারি এই 4 এবং 9 এর এক্সাম্পলটা কিন্তু আমরা নিয়ে নিতে পারি, কারণ এখানে সংখ্যা দুটি প্রাইম নাম্বার, একটাও কিন্তু প্রাইম নাম্বার নয়, দুটো কিন্তু কম্পোজিট নাম্বার। তারপরে কিন্তু এদেরকে আমরা কো প্রাইম নাম্বার বলবো, কারণ এদের কমন যে ফ্যাক্টর সেটা হচ্ছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে 1 হচ্ছে। তাহলে আমরা একে দেখতে পারলাম। এবার আমরা দেখতে পারবো যে এ এবং বি এর মধ্যে যে কোনো একটি প্রাইম নাম্বার হলে হবে, এবং এ এবং বি এর মধ্যে যে কোনো একটি প্রাইম নাম্বার হতে হবে। তাহলে আমি যদি ধরি এ হচ্ছে 1 এবং বি যদি ধরি আমি 2, এটাকে আমরা কিন্তু প্রাইম নাম্বার, কো প্রাইম নাম্বার বলতে পারি, কারণ 1 কিন্তু কোনো প্রাইম নাম্বার নয়, 2 কিন্তু প্রাইম নাম্বার। এটাকে কিন্তু যেহেতু জোড়ায় অবস্থান করছে এ এবং বি, এটাকে আমরা কো প্রাইম নাম্বার বলতে পারি। কেমন? প্রশ্ন তো তোমাদের এমন আসতে পারে, 1 এবং 2 কি কো প্রাইম নাম্বার? অবশ্যই কিন্তু ইয়েস টিকমার্ক করবে। এবার দেখো, এ এবং বি দুটোই প্রাইম নাম্বার হলে হবে। এবার এ এবং বি দুটো প্রাইম নাম্বার হলে হবে। এইবার দেখো, এ এবং বি আমি কি করতে পারি? এ হচ্ছে আমি 2 ধরতে পারি, বি ধরো আমি ধরতে পারি 3। আমরা জানি কি 2 এর ফ্যাক্টর কতগুলো আছে? 2 এর ফ্যাক্টর আছে কতগুলো? 2 এর ফ্যাক্টর দুটো আছে, 1 আর 2। 3 এর ফ্যাক্টর 1 এবং 3, অর্থাৎ এই দুটোই কিন্তু মৌলিক সংখ্যা। এই 2 এবং 3 কেন মৌলিক সংখ্যা সেটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এটা নিয়ে আমি রিপিট করছি না তোমাদের, কারণ তোমাদের একই জিনিস রিপিট করতে গেলে তো সময়টা নষ্ট হবে। তার মানে এখানে দেখো দুটোই কিন্তু মৌলিক সংখ্যা, এবং দুটো মৌলিক সংখ্যা হওয়ার পরেও কিন্তু পেয়ারে অবস্থান করছে বা জোড়ায় অবস্থান করছে, তার জন্য আমরা এটাকে কী বলবো? এটাকে আমরা বলবো কি, কো প্রাইম নাম্বার। কেমন? তাহলে 2 এবং 3 হচ্ছে সেই, এই যে 4 নাম্বারের কন্ডিশনটা কিন্তু এরা ফুলফিল করছে বা স্যাটিসফাই করছে। তাহলে আমরা দেখে নিলাম কো প্রাইম নাম্বার আমরা কাকে বলবো। তো চলো নেক্সট আমরা দেখি কি আছে, টুইন প্রাইম নাম্বার। তো আমরা দেখছিলাম এখন কো প্রাইম নাম্বার, এবার হচ্ছে টুইন প্রাইম নাম্বার। টুইন প্রাইম নাম্বার অর্থাৎ তোমরা এখানে বুঝতে পারছো, এখানে জোড়ায় থাকবে এ এবং বি, এই ফরম্যাটে থাকবে, এ এবং বি এই ফরম্যাটে থাকবে। 2 নাম্বার যেটা হলো, এদের যে এই যে প্রাইম নাম্বার, দুটো নাম্বারই প্রাইম নাম্বার হতে হবে। কেমন? অর্থাৎ এ এবং বি দুটোকেই প্রাইম নাম্বার হতে হবে। 3 নাম্বার কন্ডিশন আমরা কি লিখব? দুটোই প্রাইম নাম্বার হতে হবে। 3 নাম্বার আমরা কন্ডিশন যে লিখব, এই যে এ এবং বি এর গ্যাপ 2 হবে। কেমন? এ এবং বি এর গ্যাপ কত হবে? 2 হবে। কেমন? একটু উদাহরণগুলো দিই। ধরো এক্ষেত্রে দুটোকেই প্রাইম নাম্বার হতে হবে। আমি এখানে যদি আমি লিখি 1, প্রথম কন্ডিশন যদি ধরি 1 হচ্ছে এ এবং বি আমি যদি 2 ধরি, তাহলে কিন্তু এটা কিন্তু টুইন প্রাইম নাম্বার হবে না। কারণটা হলো 1 কিন্তু কোনো প্রাইম নাম্বার নয়।
1 কিন্তু এখানে কোনো প্রাইম নাম্বার নয়। কেমন? তার মানে 1 এবং 2 কে যদি কোনো জায়গায় অপশনে দেওয়া থাকে যে এর মধ্যে টুইন প্রাইম নাম্বার কিনা, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ক্রস করবে। কারণ 1 এবং 2 টুইন প্রাইম নাম্বারের মধ্যে পড়ে না। তাহলে আমরা কি কোনগুলোকে করব? তাহলে আমরা করব 3, 5 কেমন? 3, 5 তারপরে ধরো আমরা করতে পারি 5, 7 কেমন? দেখো এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রাইম নাম্বার। তারপরে ধরো হতে পারে 11, 13 তারপরে রয়েছে ধরো 11, 13, 17, 19 কেমন? 17, 19 আর কত রয়েছে 21, 22, 23, 24, 25, 29, 29, 31, 29, 31 তারপর রয়েছে 41, 43 আর কত রয়েছে 71, 73। তো এই যে নাম্বারগুলো দেখো প্রত্যেকটা নাম্বার এই 3ও কিন্তু 3 হচ্ছে প্রাইম নাম্বার, 5 একটা প্রাইম নাম্বার, 5 একটা প্রাইম নাম্বার, 7 একটা প্রাইম নাম্বার। তো এইভাবে প্রত্যেকটা পেয়ারে দেখো এ এবং বি ফরম্যাটে যদি করা হয় তাহলে প্রত্যেকটা পেয়ারে কিন্তু এখানে প্রত্যেকটা সংখ্যায় কিন্তু এখানে প্রাইম নাম্বার রয়েছে। তাহলে প্রাইম নাম্বারের আকার কীরকম থাকে বুঝতে পারছো? প্রত্যেকটা থাকবে কি প্রাইম নাম্বার এবং তাদের যে গ্যাপ হবে মাঝের 2 গ্যাপ থাকবে কেমন? তাহলে আমরা বুঝতে পারলাম টুইন প্রাইম নাম্বার আমরা কোনগুলোকে বলবো। তাহলে আশা করি তোমাদের এই প্রশ্ন যদি কোনো রকম মানে কোনো জায়গায় যদি আসে টুইন প্রাইম নাম্বার নিয়ে কোনো অপশান, তাহলে আমরা কিন্তু এরপরে কী করবো কোশ্চেনও সলভ করব। কোশ্চেন যখন সলভ করবো তখন দেখবে তোমাদের এইসব যে জিনিসগুলো ক্লাসগুলো করছি সেখান থেকে তোমাদের অনেক 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 প্রশ্ন তোমরা সহজে করে ফেলতে পারবে। চলো নেক্সট। কম্পোজিট নাম্বার খুবই সহজ বিষয়, তোমাদের আগে আলোচনা করেছি। কম্পোজিট নাম্বার আমরা কোনগুলোকে বলবো? যে সংখ্যাগুলোর যে সংখ্যার ফ্যাক্টর 2 এর বেশি। 2 এর বেশি যেমন ধরো যদি আমি 4 লিখি, 4 এর ফ্যাক্টর কোনগুলো আছে? ব্যাক বাটনটা কাজ করছে না কেন বুঝতে পারছি না। যাই হোক, যদি আমি 4 নিই, 4 যদি ধরো আমি 4 ধরলাম, 4 এর ফ্যাক্টর কোনগুলো আছে বা গুণনীয়ক কোনগুলো আছে? 1, 2 এবং 4 নিজে, তাই তো? আমি যদি 6 নিই তাহলে আমি দেখো এখানে 1, 2, 3, 6 নিচে, তাই তো? এগুলো সব 6 এর ফ্যাক্টর। আমি যদি এখানে আমি যদি ধরো 9 ধরি তাহলে কত আছে? 1, 3, 3 3 9 আর 9 1 9। তাহলে আমরা দেখলাম কি এখানেও কিন্তু 9 এরও কিন্তু 2 এর বেশি ফ্যাক্টর রয়েছে। তাহলে যৌগিক সংখ্যা কোনগুলো হবে? যে সংখ্যাগুলোর কি 2 এর বেশি ফ্যাক্টর থাকবে সেগুলোকে আমরা বলবো কি যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। তাহলে কম্পোজিট নাম্বার নিয়ে তোমাদের কোনো ডাউট নেই। তাহলে প্রথম যদি কোনো অপশন থাকে তোমাদের প্রথম ন্যাচারাল নাম্বারগুলোর মধ্যে প্রথম যে কম্পোজিট নাম্বার সেটা কোনটা? প্রথম কম্পোজিট নাম্বার অবশ্যই কিন্তু হবে কত? 4 কেমন? তারপরে আস্তে আস্তে যে 4 6 4 6 8 9 10 এগুলো সব কি কম্পোজিট নাম্বার, বুঝতে পারলে? তা আশা করি তোমরা বুঝতে পারলে কম্পোজিট নাম্বার কোনগুলোকে বলবো। চলো এরপরে আমরা দেখব কোনগুলো আছে পারফেক্ট নাম্বার। এইটা একটা বিরাট প্রশ্ন, অনেক জায়গায় আসে। পারফেক্ট নাম্বার আমরা কোনগুলোকে বলবো? কোন সংখ্যার যে ফ্যাক্টর রয়েছে, কোন আমরা বলতে পারি কোন সংখ্যার ফ্যাক্টর, কোন সংখ্যার, আচ্ছা এটা কোন সংখ্যার ফ্যাক্টর থেকে আমি যদি লিখি কোন সংখ্যার প্রপার ফ্যাক্টরের 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 যোগফল, কোন সংখ্যার প্রপার ফ্যাক্টরের যোগফল যদি সেই সংখ্যার সমান হয়
তাহলে তাহলে আমরা সেই সংখ্যাকে পারফেক্ট নাম্বার বলবো। কেমন? কীরকম একটু বুঝিয়ে দিই। কোনো সংখ্যার প্রপার ফ্যাক্টর যোগফল যদি সেই সংখ্যার সমান হয় তাহলে আমরা সেই সংখ্যাকে বলবো পারফেক্ট নাম্বার। এবার দেখো প্রপার ফ্যাক্টর আমরা কাকে বলছি। ধরো আমি যদি কোনো একটা নাম্বার নিই, ধরো 4 আমি একটা নাম্বার নিলাম। 4 এর ফ্যাক্টর কোনগুলো? 4 এর ফ্যাক্টর আমরা কোনগুলো ধরতে পারি? 1, 2 এবং 4, তাই তো? 1, 2 এবং 4 এটা 4 এর ফ্যাক্টর। এইবার এই যে 4কে বাদ দিয়ে বাকি যে ফ্যাক্টরগুলো রইলো, এই 1 এবং 2কে আমরা বলবো কি? প্রপার ফ্যাক্টর। কিন্তু আমরা এটাকে সবগুলোকে নিয়ে বলছিলাম ফ্যাক্টর, তাই তো? যখন সংখ্যাটা এই যে সংখ্যাটা যখন বাদ যাবে, যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা যখন বাদ দিয়ে বাকি যে ফ্যাক্টরগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো কি? প্রপার ফ্যাক্টর। আরেকটা উদাহরণ দিই। ধরো আমি যদি ধরো আমি নিলাম 6, কেমন? ধরো আমি নিলাম 6। এবার 6 এর ফ্যাক্টর কোনগুলো আছে? 1 দিয়ে যায়, 2 3 দুগুণে 6, আবার 3 হচ্ছে একটা রয়েছে এবং 6। এই যে আমরা সবগুলোকে একত্রে বলবো কি? ফ্যাক্টর। এগুলো তো ফ্যাক্টরস। এইবার এই যে এই পোর্শনটা যেটা রয়েছে, যেটা তোমার রয়েছে এই 1, 2 এবং 3, এই 6কে বাদ দিয়ে যেগুলো রয়েছে সেটা আমরা বলবো কি? প্রপার ফ্যাক্টর। বোঝা গেল? তার মানে প্রপার ফ্যাক্টরে এইবার বলছে কি? যোগফল। কোনো সংখ্যার প্রপার ফ্যাক্টর কোনগুলো বুঝে গেলাম আমরা? প্রপার ফ্যাক্টরের যোগফল। এবার আমি এখানে ধরি এই 4 এর প্রপার ফ্যাক্টর কোনগুলো? 4 এর প্রপার ফ্যাক্টর হচ্ছে 1 এবং 2। এবার 1 প্লাস 2 এই যে ফ্যাক্টরগুলো যোগ করি কত আসছে? যোগ করলে আসছে 3, তাই তো? 3 আসছে। এবার 6 এর ক্ষেত্রে দেখো 6 এর প্রপার ফ্যাক্টর কোনগুলো? 1, 2, 3। কারণ আমরা এই 6টাকে নেব না, প্রপার ফ্যাক্টর আমরা বলে দিয়েছি প্রপার ফ্যাক্টরের যোগফল। তাহলে আমরা 1 এবং 2, 1, 2, 3কে যদি যোগ করি, 1 প্লাস 2 যোগ 3 যদি যোগ করি কত আসছে? 2 একে 3, 3 3-এ 6। এই যে 6 আমরা যে সংখ্যাটার প্রপার ফ্যাক্টরগুলোকে যোগ করলাম এবং যোগফল যে 6 হলো, সংখ্যাটা 6 এবং তার যোগফলটা কিন্তু 6 আসলো। এই যে যোগফল 6 আসলো এটাকে আমরা বলবো পারফেক্ট নাম্বার। অর্থাৎ যখনই তার ফ্যাক্টরের যোগফলগুলো যে যোগফলের এবং সে সংখ্যাটার মান যদি সমান হয় তাহলে আমরা সেটাকে বলবো পারফেক্ট নাম্বার। কেমন? তার মানে আমরা 4কে কিন্তু এখানে কি বলবো? 4কে আমরা কিন্তু পারফেক্ট নাম্বার বলবো না, কারণ এর যে ফ্যাক্টরের যোগফল এটা হচ্ছে নাম্বার থেকে কম হচ্ছে। দেখো এখানে কম হচ্ছে, তাই তো? কম হচ্ছে। আবার আমি ধরো এখানে যদি ধরি, ধরো আমি লিখলাম ধরো 20, কেমন? 20 ধরলাম, কেমন? এবার 20 ফ্যাক্টর কি হতে পারে? 1 হতে পারে, 2 10 দুগুণে 20, 2 দিয়ে যেতে পারে, 4 দিয়ে যেতে পারে, 4 5 20, 5 দিয়ে যেতে পারে, 5 4 5 20, আর 10 দিয়ে যেতে পারে, 10 দুগুণে 20, আর ধরো 20 দিয়ে যেতে পারে। আর কিছু আছে ফ্যাক্টর? আর কিছু নেই। এবার আমি যদি এখানে এগুলো যোগ করি কত আসছে দেখো? 1 যোগ 2 যোগ 4 যোগ 5 যোগ 10, কেমন? 20টা বাদ যাবে কারণ 20টা প্রপার ফ্যাক্টরের মধ্যে পড়ছে না। তার মানে যোগ করলে কত আসছে? 10 5 15, 15 4 19, 10 5 15 4 19, 19 আর 3 22। তার মানে এখানে দেখো যে নাম্বার যে যোগফল যেটা হলো সেটা হচ্ছে সংখ্যাটার থেকে কিন্তু বেশি হলো। এক্ষেত্রে দেখলাম আমরা কি? এক্ষেত্রে দেখলাম সংখ্যার থেকে কম আসছে, আর এক্ষেত্রে দেখলাম সংখ্যার থেকে বেশি আসছে। আর যখনই এই সংখ্যার সমান ভ্যালু চলে আসবে তখন সেটাকে আমরা বলবো কি? পারফেক্ট নাম্বার। তাহলে এগুলোকে আমরা কি বলবো?
এগুলোকে আমরা কি বলবো? যখনই কম হয়ে যাবে, ধরো এই সংখ্যার থেকে, এই ফ্যাক্টর থেকে যখন কম চলে আসবে, এই কম আসলে সেটাকে আমরা বলবো কি? ডেফিসিয়েন্ট নাম্বার। তো একটু ধর আমরা এখানে লিখে রেখেছি ডেফিসিয়েন্ট নাম্বার। ডেফিসিয়েন্ট নাম্বার কোনটাকে বলবো? এই যে যখনই এই যে 4, যেমন একটা এক্সাম্পল আমরা দিয়েছি, এর ফ্যাক্টর 1, 2, 4, এর যে প্রপার ফ্যাক্টর এটাকে বাদ দিলে কত আসছে? 1 + 2। তো 1 + 2 = 3। যখনই কম আসছে ভ্যালু এই সংখ্যার থেকে, তখন আমরা এটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো ডেফিসিয়েন্ট নাম্বার। তো ডেফিসিয়েন্ট নাম্বার কোনটাকে বলবো বুঝতে পারছো? যখনই এর যোগফলের মানটা কম আসছে সংখ্যা থেকে। তো এইখানে আমরা দেখলাম যেটা পারফেক্ট নাম্বার, তাহলে কি কি উদাহরণ আছে? যেমন আমরা দেখতে পারি 6 একটা নাম্বার, তারপরে 28 আছে, 496, 81, 28, এগুলো সব কিন্তু পারফেক্ট নাম্বার। তাহলে পরপর কিন্তু দেখলাম 28টাকে, 6টাকে আমরা দেখেছি, 6টাকে আমরা দেখেছি, এবার 28টাকে আমরা দেখব। কেমন? 28-এর ফ্যাক্টর কোনগুলো আমাকে বলো? 1, 2 দিয়ে যাবে, 2 14 দুগুণে 28, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে, 4 7 7 4 7 28, 3 4 5 6 7 দিয়ে যাবে, 7 8 9 10 11 12 13 14, 14 দিয়ে যাবে। আর কত আছে? 14 15 16 17 18, আর 28 দিয়ে যাবে, তাই তো? আর কোনো ফ্যাক্টর নেই তো। এইবার দেখো 28 দিয়ে যাবে। তা 28টাকে বাদ দিয়ে আমরা কি করব? এই যে বাদবাকি যেগুলো আছে সেগুলো আমরা যোগ করব, দেখব কত আসছে। 1 + 2 + 4 + 7 + 14। কেমন? দেখো 14 7 21, 21 4 কত হচ্ছে? 25, 26 27 28। তার মানে 28 কিন্তু একটা কি? 28 হচ্ছে একটা পারফেক্ট নাম্বার। তা পারফেক্ট নাম্বার যদি তোমাদের অপশনে থাকলো, ধরো অপশনে তোমাদের রয়েছে 495, 528, 796 আর 496। এর মধ্যে কোনটি দেয়া দিল, কোনটি তোমাদের পারফেক্ট নাম্বার? পারফেক্ট নাম্বার। তোমরা কি করবে? তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই 496 কিন্তু টিক মার্ক করবে। তাহলে বুঝতে পারছো কিভাবে তোমাদের প্রশ্ন আসবে? তো এগুলোই কিন্তু আসে পরীক্ষাতে একদম সূক্ষ্ম, সূক্ষ্ম বিষয় থেকে। তা তোমাদের পারফেক্ট নাম্বার নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো পারফেক্ট নাম্বার জানার পর আমরা দেখলাম ডেফিসিয়েন্ট নাম্বার বা ঘাটতি সংখ্যা, ত্রুটিপূর্ণ সংখ্যা, যেটা যখনই তার যোগফল থেকে, মানে সংখ্যা থেকে তার যোগফলটা কম হবে, তখন আমরা সেটাকে বলবো ডেফিসিয়েন্ট নাম্বার। আর ঠিক তার উল্টোটা কি? অ্যাবান্ডেন্ট নাম্বার, যেটাকে আমরা বলবো প্রাচুর্যপূর্ণ সংখ্যা বা প্রচুর সংখ্যা। কেমন? এটাকে যেটা দেখলাম এক্সাম্পল আমরা 20-র ক্ষেত্রে দেখলাম 1 2 4 5 10 20, তাই তো? আমরা এটাকে বাদ দিয়ে দেখলাম প্রপার ফ্যাক্টরগুলো যোগফল কত? 1 2 4 + 5 + 10, 10 5 15, 15 আর এদিকে কত হচ্ছে? 7, 4 5 6 7 5 12 2 22, তাই তো? 12 10 22। তাহলে এখানে কি হচ্ছে? বেশি হচ্ছে। তা যখনই বেশি হয়ে যাবে তার প্রপার ফ্যাক্টরের যোগফল, তখনই আমরা বলবো কি? প্রাচুর্য সংখ্যা বা অ্যাবান্ডেন্ট নাম্বার। তাই আশা করি তোমাদের এই যে পারফেক্ট নাম্বার, অ্যাবান্ডেন্ট নাম্বার এবং ডেফিসিয়েন্ট নাম্বার, এগুলো নিয়ে কোনো রকমভাবে সংশয় তোমাদের নেই, তাই তো? আশা করি তোমাদের কাছে প্রত্যেকটাই ক্লিয়ার হচ্ছে। চলো নেক্সট। নেক্সট আছে কি? কনসিকিউটিভ নাম্বার বা ধারাবাহিক সংখ্যা। ধারাবাহিক সংখ্যাটা কীরকম? ধারাবাহিক সংখ্যাটা এরকমই, ধরো আ সংখ্যা সংখ্যাগুলির আমরা বলতে পারি, কি? সংখ্যা দ্বয়ের মধ্যে গ্যাপগুলি সমান থাকবে, সমান থাকবে। বা বলতে পারি প্রাকৃতিক যে সংখ্যাগুলো রয়েছে, প্রাকৃতিক সংখ্যার বা প্রাকৃতিক সংখ্যাগুলোর যে গ্যাপ যখনই সমানভাবে তার অগ্রসর হবে, সেগুলোকে আমরা বলবো কি? কনজিকিউটিভ নাম্বার। যেমন আমি যদি 1 ধরি, 1 2 3 4 5 6 এমন থাকবে কন্টিনিউ। ধরো এই যে 1 এবং 2 এর মাঝখানে দেখো 2 এবং 3 3 4 4 5 5 6, প্রত্যেকের মধ্যে গ্যাপ দেখো কত আছে? 1 1। 3 এর সাথে 1 যোগ করলে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, 5 এর সাথে 1 যোগ করলে 6। মানে এখানে যে গ্যাপটা রয়েছে, এখানে কিন্তু
একটা নির্দিষ্ট প্যাটার্নে রয়েছে, কমন গ্যাপ রয়েছে, এটাকে আমরা বলবো কি কনজিকিউটিভ নাম্বার বা ধারাবাহিক সংখ্যা, ধারাবাহিকভাবে চলেছে। ঠিক সেইভাবে আমরা ধরো এখানে যদি ধরি 2, 4, 6, 8, 10 এরকম থাকবে। এক্ষেত্রে দেখো কী হবে, এই যে 2, 4, 4, 6, 6, 8, 8, 10 এখানে দেখো কী হবে, এখানে দেখো 2 এর গ্যাপ রয়েছে, এখানে 2 এর গ্যাপ রয়েছে, এখানে 2 এর গ্যাপ রয়েছে, 6 এর সাথে 2 যোগ করলে 8, 8 এর সাথে 2 যোগ করলে 10। তো এইভাবে যখনই ধারাবাহিকতা মেনটেন করবো তখন আমরা সেটাকে কী বলবো, সেটাকে বলবো আমরা কনজিকিউটিভ নাম্বার। তো এই যে আমরা যে এক্সাম্পলটা দেখলাম এটা কি, এটা হচ্ছে ইভেন কনজিকিউটিভ নাম্বার, যেটাকে বলে জোড়। দেখো প্রত্যেকটা সংখ্যা কিন্তু জোড়, 2 একটা জোড় সংখ্যা, 4 একটা জোড় সংখ্যা, 6 একটা জোড় সংখ্যা, 8 একটা জোড় সংখ্যা, 10 একটা জোড় সংখ্যা। ঠিক সেইভাবে আমরা যদি বলি যে পরপর 4টি বিজোড় সংখ্যা আমাকে বলো, তাহলে প্রথম বিজোড় সংখ্যা কী হবে, 1, 2, 1 সরি 1, 3, 5, 7, তারপরে এরকম পরপর যেতে থাকবে। তো এটা কি, এটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে অড কনজিকিউটিভ নাম্বারের একটা এক্সাম্পল দিলাম। দেখো এই ক্ষেত্রে কী হচ্ছে, দেখো 2 বাড়ছে, এখানে 2 বাড়ছে, 3, 5-এর সাথে 2 যোগ করলে কত, 7 আসছে। তো এইখানে যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলো কিন্তু দেখো একটা প্যাটার্ন অনুযায়ী চলেছে। তার মানে আমরা যদি প্রথম 4টি অড নাম্বারের, আমাকে প্রশ্ন দিল প্রথম 4টি অড নাম্বারের গড় কত, তাহলে তোমরা যদি জেনে যাও যে ক্রমাগত সংখ্যা বা বললো 4টে কনজিকিউটিভ নাম্বারের যোগ কি গড় সংখ্যা, তার মানে তোমরা দেখলে 4টে কনজিকিউটিভ, যে প্রথম যে কনজিকিউটিভ অড নাম্বার সেটা কোনটা, 1 + 3 + 5 + 7 কত আসছে, 7, 3, 10, 6, 16, 16কে কত দিয়ে ভাগ করবো, 4 দিয়ে, তাহলে এর গড় কত আসছে অ্যাভারেজ। তো এই ধরনের তোমাদের প্রশ্ন আসবে, তো প্রশ্ন আমরা পরে প্র্যাকটিস করবো, কিন্তু তোমাদের জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য। এটা গেল প্রথম থেকে কিছু। আমাদের যদি বলে কিছু র্যান্ডাম দিয়ে দিল, বললো র্যান্ডাম কিছু 5টি সংখ্যার ধরো আমাদের গড় বার করতে হবে, বললো 5টি সংখ্যার, র্যান্ডাম কিছু 5টি সংখ্যার গড় বার করতে বললো, 5টি সংখ্যার গড় না, ধরো 5টি সংখ্যা আমাকে বার করতে বললো, কনজিকিউটিভ নাম্বার, র্যান্ডাম 5টি কনজিকিউটিভ নাম্বার চাইলো। যখনই এরকম কিছু থাকবে, দেখো এখানে যখন বিজোড় সংখ্যা আসছে, তার মানে আমার কি আসছে, 1, 2, 3, 4, 5, তাই তো। এই মিডিল সংখ্যাটা হচ্ছে কি, মিডিল সংখ্যাটা নিশ্চয়ই এর মাঝখানের সংখ্যা, যেটা এর গড় থাকবে। তো আমরা এটাকে যদি ধরো লিখি, ধরো এটাকে আমরা যদি নিই এ ধরি, কেমন, তার মানে এর পরের সংখ্যাটা কত হবে, a+1। কারণ আমরা দেখেছি কি, যে গ্যাপগুলো সমান থাকবে এবং যদি অড বা ইভেন ডিফাইন না করে দেয়, তাহলে আমাদের কনজিকিউটিভ নাম্বার কী হবে, তার গ্যাপ থাকবে 1 করে, তাই তো। তার মানে a+1, তার মানে তার পরের সংখ্যাটা কত হবে, a+2, কারণ এর সঙ্গে এর আবার কত 1-এর গ্যাপ থাকবে। ঠিক সেভাবে এর সাথে কত গ্যাপ থাকবে, এর a-1, তাই তো। আবার এর সাথে কত গ্যাপ থাকবে, a-2, তাই তো। তার মানে আমরা কি দেখলাম, এটাকে আমরা কি ধরলাম, বেস। তো যখনই এরকম তোমাদের থাকবে যে র্যান্ডামলি কিছু দিয়ে দিল 5টি কনজিকিউটিভ নাম্বারে, তখন তোমরা এইভাবে ধরবে কিন্তু, কেমন, মাঝের সংখ্যাটাকে বেস ধরবে এবং বাদ বাকি a+1, a+2, a-1, a-2। তো বুঝতে পারলে কীভাবে আমরা কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে আমরা বার করব। বললো 4টে, আমরা যেটা দেখলাম 5টার ক্ষেত্রে কি করলাম, একটা মিডিলটাকে ধরলাম হচ্ছে বেস, কেমন। তো এই ক্ষেত্রে আমাদের সেটা করলে হবে না, এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, 4টে যদি তোমাদের বলে দেয় যে কনজিকিউটিভ, 4টে কনজিকিউটিভ র্যান্ডামলি বলে দিল, আমি ধরলাম র্যান্ডামলি, কেমন। তখন কি করবে, তখন করবে a+1, a+2, a+3, কেমন। এটা গেল কনজিকিউটিভ নাম্বার, যখন এখানে
দেখো জোড় সংখ্যা বলে দিয়েছে আমাকে, কিন্তু যদি বিজোড় সংখ্যা দিত তাহলে আমরা ধরতে পারতাম 5টার ক্ষেত্রে 1 2 3 4 5, মাঝেরটাকে আমরা ধরতাম বেস। কিন্তু এক্ষেত্রে যেহেতু দিয়েছে 4টে ক্ষেত্রে আমরা কী করবো? 4টে ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পরপর ধরতে পারি, a প্লাস a। 4টে ক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে a প্লাস 1, a প্লাস 2, a প্লাস 3, কেমন? আর যদি তোমাদের বলে 4টে পরপর ইভেন নাম্বার, যখন ইভেন নাম্বার বা অড নাম্বার বলবে তখন তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে কি, যখন ইভেন বা অড নাম্বার বলে দেবে তখন কিন্তু তার মাঝে যে গ্যাপ, দেখো এখানে কিন্তু মাঝের গ্যাপ কি কত রয়েছে, মাঝের গ্যাপ সবসময় কিন্তু দেখো 2 রয়েছে, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, মাঝের গ্যাপ কিন্তু 2 রয়েছে। এক্ষেত্রে যখন দেখো ইভেন অড নাম্বার যখন বলছে, অড নাম্বার ক্ষেত্রে মাঝের ক্ষেত্রে কত হচ্ছে 2 2 2 2 2 করে কিন্তু তোমার এখানে গ্যাপ থাকবে। তো বুঝতে পারছো, কনজিকিউটিভ নাম্বারে যখনই কোনো প্রশ্ন থাকবে তখন আমরা প্র্যাকটিস তো করবো, তখন তোমাদের পুরোপুরি আইডিয়াটা হয়ে যাবে। তাহলে আশা করি তোমাদের কনজিকিউটিভ নাম্বার নিয়ে কোনো সমস্যা নেই। এবার হচ্ছে সাবসিকুয়েন্ট নাম্বার। সাবসিকুয়েন্ট নাম্বার যেটাকে আমরা বলবো কি পরবর্তী সংখ্যা, খুবই সহজ বিষয়, খালি ইংলিশ টার্মের জন্য অনেকে হয়তো ভুল করতে পারে। এই কারণে ধরো আমি যদি কোনো সংখ্যা বলি, ধরো আমি বললাম যে 545, 545-এর সাবসিকুয়েন্ট নাম্বার কত হবে? খুবই সহজ, 545-এর পরবর্তী সংখ্যা কত? 500, নাম কি হচ্ছে এটা, 546 হচ্ছে এর সাবসিকুয়েন্ট নাম্বার। তা বুঝতে পারছো, মানে পরবর্তী সংখ্যা, মানে নেক্সট নাম্বার, কেমন? নেক্সট নাম্বার, পরবর্তী সংখ্যা, তার বুঝতে পারলো সাবসিকুয়েন্ট নাম্বার, এর মধ্যে কিছু বলার নেই। যদি আমি বলি এখানে 731 এর সাবসিকুয়েন্ট নাম্বার যদি আমাকে বলে তাহলে কত হবে? 732। তো বুঝতে পারলে, খুবই সহজ বিষয়। ঠিক সেইভাবে প্রিডিসেসর নাম্বার বা পূর্বসূরি নাম্বার বা পূর্ববর্তী নাম্বার ঠিক তার উল্টোটা, যদি আমাকে বলে ধরো 445 এর প্রিসিডেসর নাম্বার কত, প্রিডিসেসর নাম্বার কত, 445-এর পূর্ববর্তী সংখ্যা কত, 444। ঠিক সেইভাবে যদি আমাকে বলে 329-এর কত, 329 কত, 328। ঠিক সেইভাবে এগুলো হচ্ছে খুবই সহজ বিষয়, খালি তোমাদের টার্মস বা টার্মোলজিগুলো তোমার মনে রাখতে হবে। এই যে প্রিডিসেসর নাম্বার বা এই সাবসিকুয়েন্ট নাম্বার, বুঝতে পারলো? তো এখানে তোমাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আসা যাক ট্রিপলেটস নাম্বার, যা বলতে পারে আমরা যে সংখ্যাগুলো একটা, যে ধরো আমি একটা যদি তোমাদের একটু উদাহরণ দিই, ধরো এটাকে তোমরা কি বলবে? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাই তো? সমকোণী ত্রিভুজ, বা আমরা বলতে পারি কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। কারণ একটি কোণ সমকোণ, এটা আমি আর তোমাদের সাথে অত ডিটেলসে যাচ্ছি না, তোমাদের প্রত্যেকে জানো এই যে সমকোণী ত্রিভুজের এটা কি, এটা হচ্ছে ভূমি, এটা কি লম্ব, এবং এটা হচ্ছে কর্ণ। বেস, যেটাকে আমি ইংলিশে বলছি বেস, এটা কি পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনাস, তাই তো? হাইপোটেনাস। তো এই যে হাইপোটেনাস, যখন যে সংখ্যাগুলো এই যে সংখ্যাগুলো এই সমকোণী ত্রিভুজের যে পাইথাগোরাসের নিয়ম সিদ্ধ করে বা পাইথাগোরাসের যে নিয়মটা স্যাটিসফাই করে, পাইথাগোরাসের নিয়ম আমরা কি জানি? বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়াল টু কি হাইপোটেনাস তার স্কোয়ার, তাই তো? বা ভূমির স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার যোগ সমান সমান কত, কর্ণ স্কোয়ার, তাই তো?
এখন এই যে এটাকে যদি আমি ধরলাম 3, বেসটাকে ধরলাম 3, এটাকে দেখো 4 এবং এটা হচ্ছে 5 ধরলাম, কেমন? 3 4 5। এখন এই যে বেস, আমরা জানি কি বেসের মান হচ্ছে 3, বেসের মান 3 যোগ পারপেন্ডিকুলার লম্বর মান কত 4 স্কোয়ার সমান সমান কত হাইপোটেনাসের কত 5, তাই তো? এখন দেখো 3-এর স্কোয়ার হবে, 3-এর স্কোয়ার কত 9 যোগ 4-এর স্কোয়ার 4 4 16 সমান সমান কত 25। দেখো এখানে 9-এর 16 25 25, তার মানে আমরা এই সংখ্যাটা কিন্তু একটা ট্রিপলেটস তৈরি করছে। ঠিক সেইভাবেই প্রত্যেক অনেক সংখ্যা আছে, যেমন আমি যদি আরেকটা ধরি, ধরো এটা ধরো 6 8 10 যদি ধরি, তাহলে এটা কি বেসের স্কোয়ার যোগ 8-এর স্কোয়ার সমান সমান 10-এর স্কোয়ার, তাই তো? তা 8 6 6 কত 36 যোগ 8 8 কত 8 8 কত 64, তাই তো? 64 সমান সমান কত 10 10-কে 100, 64 আর 36 যোগ করলে কত হচ্ছে 60 70 37 90 10 100, 100 সমান সমান 100। তাহলে এখানে কিন্তু একটা ট্রিপলেটস তৈরি করছে। তাহলে এই যে যে সংখ্যাগুলো এই যে পাইথাগোরাসের নিয়ম সিদ্ধ করে একটা সমকোণী ত্রিভুজের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে, তখনই কিন্তু আমরা সেটাকে কি বলবো, সেটাকে আমরা বলবো ট্রিপলেটস নাম্বার। কেমন? এর অনেক ব্যবহার রয়েছে, আমরা পরবর্তীতে জানবো, যত আগে যাবো তত আমরা কিন্তু এর ব্যবহার দেখবো, অ্যাডভান্স লেভেলে যত যাবো তত আমরা কিন্তু এর ব্যবহার দেখবো। তা ট্রিপলেটস কিছু নাম্বার তোমাদের কাছে আমি সামনাসামনি কিছু রেখেছি, তো এরকম অনেক নাম্বার আছে, আমরা যখন এর প্র্যাকটিস সেশন করবো তখন আমরা এর উদাহরণগুলো বেশি করে দেখবো, কেমন? তো এখানে কিছু নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, ঠিক যেটা আমরা দেখলাম একটু আগে, যে সংখ্যাগুলো আমাদের ট্রিপলেটস তৈরি করতে পারে সেগুলোকে আমরা বলছি কি, যেমন এখানে ধরো 3 4 5, যেমন এখানে রয়েছে 3 4 5 5 12 13 6 8 10 7 24 25 9 12 15 9 40 41, তো এইগুলো কিন্তু প্রত্যেকটাই ট্রিপলেটস ফর্ম করে। যখন যদি আমি ধরো এইটাকে যদি উদাহরণ নিই, উদাহরণ হিসাবে নিই, ধরো এইটা আমি যদি একটা করি, সমকোণী ত্রিভুজ ধরো আঁকলাম, এটা সমকোণী ত্রিভুজ হলো না, যাই 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 হোক, তুমি বুঝতে পারছো আমি একটু ব্যাকাতার হচ্ছে। এটা হচ্ছে 9 40 41, তাই তো? 9-এর স্কোয়ার যোগ 40-এর স্কোয়ার 41-এর স্কোয়ার, 9 9 কত 81 যোগ 4 4 1600 সমান সমান 41-এর কত হচ্ছে 1681। তাহলে এখানে 1681 যোগ করলে হচ্ছে 1681 সমান সমান 1681। তো বুঝতে পারছো? তো ট্রিপলেটস নিয়ে তোমাদের কোনো আশা করি কোনো ডাউট থাকবে না বা নেই। চলো নেক্সট আমরা দেখব কি ট্রায়াঙ্গুলার নাম্বার। ট্রায়াঙ্গুলার নাম্বারটা কিন্তু একটু সহজ কঠিন দুটোই বলতে পারি, যে সংখ্যাগুলো ত্রিভুজ ফর্ম করে এইরকমভাবে থাকবে। দেখো এক্সাম্পল, ধরো আমি যদি এক্সাম্পল ধরো একটা ডট লিখলাম, এখানে দেখো 3টে ডট, এখানে 3টে ডট 1 2 3, 1 2 3 4, 1 2 3 1 2 1, কেমন? দেখো এখানে যে বেসগুলো রয়েছে, এইটা একটা বেস, একটা বেস, এটা একটা বেস, এটা একটা বেস। এখানে দেখো এখানে একটা বেস, দুটো বেস, 3টে 4টে। তো এগুলো কি করে আমরা বার করবো? এর একটা ফর্মুলা আছে। ট্রায়াঙ্গুলার নাম্বার যখন ত্রিভুজাকার সংখ্যা যখন আমরা বার করবো, একটা ফর্মুলা তোমরা লিখে নাও, জিন্দেগিতে কোনোদিন ভুল হবে না। আমি এখানে লিখে দিই, ধরো ট্রায়াঙ্গুলার নাম্বার টিএন হিসাবে, ট্রায়াঙ্গুলার নাম্বার সমান সমান n ইন্টু n প্লাস 1/2, কেমন? n ইন্টু n প্লাস 1/2, যখন এর বেস যখন ধরো 1 রয়েছে, ধরো আমি বেস রয়েছে 1, t1 ধরো ধরলাম, 1 1 যোগ 1 সমান সমান বাই 2 সমান সমান কত হচ্ছে 1 1 2 2 1 2/2 সমান সমান 2/2, কাটাকাটি করলে কত হচ্ছে 1।
কেমন? আমি 2 ধরি, তাহলে কত আসছে? 1, আচ্ছা এটা 2 হবে। 2, 2 যোগ 1 বাই 2 সমান কত আসে? 2 ইন্টু 3 বাই 2, 2 2 কাটা, কত আসছে? 3। কেমন? তাহলে এখানে কত? 3। এবার T3 যদি আমি ধরি, ধরো T3 আমি ধরলি, তাহলে 3 যোগ 1 বাই কত? 2, 3 গুণ 4 বাই 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6। তার মানে যেটা আমরা দেখলাম, 1 1 1 3 6 এগুলো হচ্ছে কি প্রথম ট্রায়াঙ্গুলার নাম্বারটা। যদি তোমাদের প্রশ্ন আসে তাহলে কত? 1, তারপরে ট্রায়াঙ্গুলার নাম্বার কত? 3, তারপরে কত? 6। কেমন? এইভাবে কিন্তু তোমাদের ট্রায়াঙ্গুলার নাম্বার, যদি আমি ধরো T4 বার করি, তাহলে কত হবে? 4 4 প্লাস 1 বাই 2 সমান 4 ইন্টু 5 বাই 2, 2 2 কাটা, তাহলে কত আসছে? 10। তার মানে পরবর্তী সংখ্যা কত? 10, তাই তো? পরবর্তী সংখ্যা কত? 10। একটা জিনিস তোমাদের একটা ট্রিক্স দেখো, এখানে যদি এইভাবে করো, এখানে গ্যাপ কত? 2, 3 এর সাথে 3, 4। কেমন? আরেকটা জিনিস দেখো, আরেকটা T5 যদি আমি করি, 5 গুণ 6 বাই 2, 2 2 কাটবো কত দিয়ে? 2কে কাটবো আমরা 3 দিয়ে, 3 দুগুণ 15। তার পরবর্তী সংখ্যা কত? পরবর্তী সংখ্যা হচ্ছে কত? 15, তাই তো? 15 পরবর্তী সংখ্যা কত? 15। তো এর সেই গ্যাপ কত হচ্ছে? গ্যাপ হচ্ছে দেখো 5, তাই তো? গ্যাপ আসছে 5। তো এইখানে তোমরা একটা জিনিস করতে পারো, এই যে 3 দেখো, এই যে যখনই এই সংখ্যাটা দেখো 6 রয়েছে এবং এই সংখ্যা যেটা রয়েছে, এই 3-এর পরে যে সংখ্যাটা হবে 4, তার সঙ্গে এই সংখ্যাটা যোগ করবো, কত আসছে? 10। আবার 10-এর সাথে দেখো এই যে সংখ্যাটা আছে 4, 4-এর সাথে যখন 1 বাড়িয়ে দেবো, যোগ করবো কত? 5। তা 10-এর সাথে যোগ করলে কত? 15 আসছে। ঠিক সেইভাবে এখানে দেখো 15-র সাথে কত যোগ করবো? এখানে এখানে রয়েছে 5, তা 15-এর সাথে আমি কত করবো? 5-এর সাথে 1 যোগ করবো 6, তাহলে 15 আর 6 কত হবে? 21। তাহলে পরবর্তী সংখ্যা কত হবে? 21, তাই তো? পরবর্তী সংখ্যা 21 হবে। তো 21-এর পরের সংখ্যা কত হবে আমরা দেখে নিই। তাহলে এখানে কত গ্যাপ হচ্ছে? এখানে হচ্ছে গ্যাপ 15, 6 6 গ্যাপ হচ্ছে। এইবার পরবর্তী সংখ্যা দেখো, এটা হচ্ছে একটু লেন্দি প্রসেস হবে, কারণ এই প্রসেসটা করতে গেলে অনেক সময় তো নষ্ট হবে। বেস্ট প্রসেস হচ্ছে তোমাদের এই সূত্রটা মনে রাখা। তোমাদের জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি, কোনো সময় যদি ভুল হয়ে যায় তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। তো 21-এর সাথে কত যোগ করবো? দেখো 21 প্লাস এই সংখ্যাটার থেকে 1 যোগ করে বাড়াবো, 6 একে 7, তার মানে পরবর্তী সংখ্যা কত হবে? 28। তার মানে এখানে গ্যাপ কত আসছে? গ্যাপ আসছে হচ্ছে 21-এর সাথে 7। ঠিক সেইভাবে 28-এর সাথে আমরা যোগ করবো হচ্ছে 8, তাহলে কত আসছে? 8 36। তো এইভাবে কিন্তু ট্রায়াঙ্গুলার নাম্বারগুলো ডিফাইন করতে পারো। তো বুঝতে পারছো ট্রায়াঙ্গুলার নাম্বার আমাদের বেস্ট পলিসি কোনটা? আমাদের বেস্ট পলিসি হচ্ছে TN সমান N ইন্টু N প্লাস 1/2। এই ফর্মুলা তোমাদের যদি মনে রাখতে পারো, এই ফর্মুলাটা মনে রাখলে তোমাদের যাবতীয় ট্রায়াঙ্গুলার নাম তোমরা বার করতে পারবে। তো আজকের ক্লাসটা অনেকটাই বড় হলো। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে, কারণ একটু ডিটেলসে পড়তে গেলে একটু সময় লাগবে, সময় নিয়েই করতে হবে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট করো। তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বা আমি কোনো ভুল কিছু বলে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের কমেন্ট, তোমাদের লাইক এগুলোই অনেক ইন্সপিরেশন যোগায় ভালো ভালো কন্টেন্ট তোমাদের কাছে তুলে ধরার জন্য। চলো অঙ্ক শিখতে থাকো আর ভয় দূরে সরিয়ে দাও। চলো।